দর্শক 7 রিং সিমেন্ট লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রিয়াদ হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় সংবিধান ও আইনের শাসন। দর্শক, আজকের বিষয়ে আপনি আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে এসএমএস করার মাধ্যমে জানাতে পারেন। আর সেজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে LE লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিতে পারেন 16361 এই নম্বরে। আমি আবারও বলছি 16361 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। দর্শক, আজকের এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি: মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক AKM পাটোয়ারি, কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ব্যারিস্টার পারভেজ আহমেদ। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিনই আলোচিত বিষয় নিয়ে কথা বলি এবং বেশ কয়েকদিন যাবত একটি বিষয় আলোচনায় এসেছে, সেটি হচ্ছে যে সংবিধানের ষোড়শ সংশোধনের পর থেকে, এবং এটা নিয়ে বলা হচ্ছে যে এই ষোড়শ সংশোধনী নিয়ে কেউ কেউ বাড়াবাড়ি করছেন এবং এই রায় নিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার অলিপথ গলিপথ খুঁজে বেড়াচ্ছে বলে আজকে জনাব ওবায়দুল কাদের বলেছেন। আমি প্রথমে জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছে জানতে চাই যে এই যে সংবিধান তো মানুষের মৌলিক বিষয়গুলো দেখভাল করে এবং সংবিধানের একটা মৌলিক ভিত্তি রয়েছে, সেই জায়গাটি নিয়ে কেন এই বিতর্কের সৃষ্টি হলো? আপনাকে ধন্যবাদ এবং দুজন সহযোগী যে বক্তা আলোচক তাদের আমি শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই এবং দর্শকদের আমি নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু এভাবে দেখি না, কেননা এই যে সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে এটাকে আমি খুব ভালোই মনে করি কারণ এটা কোনো দেওয়ানি কিংবা ফৌজদারি মামলার বিষয় না। এটা রাষ্ট্র কিভাবে চলবে, সংবিধানে কিভাবে কোন বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক। এই তর্ক বিতর্ক কিন্তু আমি খুব ভালো মনে করি। শুধু আমি ভালো মনে করিতে হবে না, সমগ্র জাতি কি মনে করে সেটা দেখার বিষয়। আমি কিন্তু মানি এ কথা সত্য, সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্রের মানসিকতা সামগ্রিকভাবে এক অসহিষ্ণুতার আবহ সৃষ্টি করে এবং অসহিষ্ণুতা জন্ম দেয় সংঘাত এবং তথা হিংসার জন্ম দেয়। এবং গণতন্ত্রের যে ভিত্তিপ্রস্তর যে ভিন্নমত, সেই ভিন্নমতের সুযোগ কতটুকু আছে সেটা কিন্তু সবসময় দেখতে হয়। সেইটা আমরা দেখতে পাচ্ছি কিনা, এই গণতন্ত্রের পথযাত্রায় আমরা 46 বছরে কতটুকু এগিয়েছি এটাও কিন্তু দেখবার বিষয়। আর আমি একটু তিনটে বইয়ের কথা উল্লেখ করব। এটা আজ থেকে 2063 বছর আগে বইটি লেখা হয়েছিল, খ্রিস্ট জন্মের 46 বছর আগে। দুজন খুব বুদ্ধিমান এবং তার্কিক ব্যক্তি ছিলেন এবং তারা নির্বাচিত প্রতিনিধিও ছিলেন। দুই ভাই, এটা হচ্ছে মার্কিয়াস টুলিয়াস সিসেরো আর একজন ছিলেন কুইন্টাস টুলিয়াস সিসেরো, এবং তার দুই ভাই তিনটে বই লিখেছিলেন এবং খুব মজার তিনটে বই। কেননা আমেরিকা যিনি ফাউন্ডিং ফাদার তিনি তার এই বই দুটো সম্বন্ধে মন্তব্য করছেন, বিশেষ করে দুটো বই সম্বন্ধে, যে পৃথিবীর সব দেশে গণতান্ত্রিক মানুষের জন্য এই বই দুটো অবশ্যই পাঠ্য হওয়া উচিত, বিশেষ করে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করেন কিংবা রাষ্ট্র পরিচালনা করেন। একটি বইয়ের নাম হাউ টু রান এ কান্ট্রি, আরেকটি বই হাউ টু উইন অ্যান আর্গুমেন্ট, হাউ টু উইন অ্যান আর্গুমেন্ট, আরেকটি বই লিখেছিলেন হাউ টু উইন অ্যান ইলেকশন। এই তিনটি বই আপনি যদি এখন amazon.com যেতে যান, এই তিনটি বইয়ের হুবহু পাণ্ডুলিপি পাবেন, মানে আপনি এখনই পাবেন। সেখানে বলবার চেষ্টা করা হয়েছিল যে আপনি এই যে আর্গুমেন্ট যে জিতবার যে বিষয়টি, সেই বিষয়টির মূল বিষয় হচ্ছে যে আপনি কতটুকু নিজের উপরে আস্থা রেখে নিজের যুক্তিকে শানিত করছেন। আপনি আমার যে অবিনাশী চেতনা মুক্তিযুদ্ধ, সেই চেতনা থেকে আমি সরে আসছি কিনা, ভুল বার্তা যাচ্ছে কিনা। আমরা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই রাষ্ট্র বিনির্মাণ করেছি এটা তো একদিনে পাওয়ার নয়। বাঙালি হাজার বছর ধরে সংগ্রাম করেছে, তুর্কি এসেছে, বর্গী এসেছে, কিন্তু বাঙালি আত্মপ্রত্যয় সংগ্রাম কিন্তু থেমে থাকেনি। সেই আপনি তিতুমিরের বাঁশের কেল্লা দিয়ে বলেন, সেখান থেকে বলেন হাজী শরীয়তুল্লাহ বলেন, এবং সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রাষ্ট্রের জন্ম দিয়েছেন, এইটাকে আপনি কোনোভাবে খাটো করছেন কিনা এবং ৭১ মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি কোনোভাবে আপনি ওখান থেকে সরে আসছেন কিনা।
সর্বশেষ যে ব্যাপারটি আসছে বিচারালয় থেকে, এইটা আমাদেরকে কিন্তু খুব ভাবিয়েছে এবং মানুষকে কষ্ট দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যাপারটি স্পষ্ট করে বলেছে, সব যুক্তিতর্ক তিনি মেনে নিয়েছেন। সমস্ত যেহেতু বিচারালয়ের যে রায়, সেই রায় আপনি মানতে বাধ্য। আপনি যদি আইনের শাসনের কথা বিশ্বাস করেন, আপনি পছন্দ হতে না পারে, কিন্তু আপনাকে মেনে নিতে বাধ্য। কিন্তু এই বাধ্যবাধকতার জায়গায় থেকে আপনি যদি আমার অবিনাশী চেতনাকে যদি আপনি আঘাত করেন, সেটাতে কিন্তু কারোরই মেনে নেওয়ার কথা না। যেখানেই কিন্তু মূল জায়গাটা কিন্তু আঘাত করে, মানে বিতর্কের জায়গাটা সেখানে তৈরি হয়েছে, আবার সর্বশেষ জায়গাটা তৈরি হয়েছে। যে আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার পারভেজ, আইনের ব্যাখ্যায়, অর্থাৎ আইনের যে বিষয়বস্তু রয়েছে তা কিন্তু সংবিধান দ্বারা এটা পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়। সংবিধান তো আসলে কারো একক কোনো কর্তৃত্ব সেখানে থাকবার কথা নয়। 16 কোটি মানুষের এই সংবিধান, বাংলাদেশের মানুষের। সেখানে বারবার একটি কথা আসছে যে এটি নিয়ে বেশ উৎফুল্ল বিএনপি। বিএনপি কেন এই রায়টা নিয়ে উৎফুল্ল হলো, কেন অন্যরা হতে পারছে না, এবং কেন অভিযোগটা আসছে যে এই রায়ের ইস্যু ধরেই তারা ক্ষমতায় যাওয়ার একটা পায়তারা করছে? ধন্যবাদ রিয়াদ আপনাকে। এতক্ষণ ধরে দাদার কথা শুনছিলাম মনোযোগ দিয়ে। পাটোয়ারি ভাইকেও ওয়েলকাম, অনেকদিন পরে ওনার সাথে বসেছি, আজকে শিখবো অনেক কিছু। আসলে আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকমই মনে হয়। যেমন ধরুন, আপনি যদি একটি বিমান থেকে কোনো একটা ভূখণ্ডকে জরিপ করতে চান, তাহলে সেখানে একটি ছোট্ট গ্রামের মতো মনে হবে আপনার কাছে, ওই জায়গা থেকে টেলিস্কোপের মতো, এবং সেখানকার কিছু লাইট দেখবেন, কিছু নদী দেখবেন, কিছু খাল দেখবেন। একটা ভূতাত্ত্বিক একটা জরিপ আপনি করতে সক্ষম হবেন, এবং আপনার কাছে মনে হবে যে মোটামুটি একটা চিত্র একটি দেশের আপনি উপর থেকে পেতে পারবেন। এবং ওখান থেকে যদি আপনি ওটাকে যদি খুব বিশ্লেষণ করতে চান, তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনেক কিছু আপনার পক্ষে নজরে আনা সম্ভব, যদি আপনি ভূতাত্ত্বিক জরিপটা করতে চান। আবার যদি আপনি একই দেশটাকে যখন আপনি দেশের ভূখণ্ডে নেমে মাটি থেকে যখন দেখবেন, তখন সামনে হয়তো আপনি গ্রাম পূর্বে শুধু সর্বোচ্চ গ্রামটা দেখতে পারবেন, গ্রামের পাশে নদীটাকে দেখতে পারবেন, বা পেছনে একটি জঙ্গল থাকে, সেই জঙ্গলটিকে বা বনকে আপনি দেখতে পারবেন। পুরো দেশটিকে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে দেখা সম্ভব হবে না, কারণ উপর থেকে আপনি যেভাবে দেখবেন। এখানেও সেটা হয়, যেটা যে আপনি ওখানেও যদি মনে করেন যে গ্রামের একটা বিষয়কে নিয়ে আপনি এন্টারটেইন করতে চান, তাহলে তো একটা বিচ্ছিন্ন একটি ঘটনাকে আপনার দেখা হবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি একটি জিনিসকে দেখতে চাবেন, তখন পুরো বিশ্লেষণটাকেই আপনার মাথার মধ্যে রাখতে হবে, যদি আপনি একজন সত্যিকারের বিশ্লেষক হন বা আপনি যদি অবজারভার হন। আর যদি আপনি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনাকে আপনি সামনে আনতে চান, শুধুমাত্র একটি বিচ্ছিন্ন কথাকে আপনি এটাকে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য করতে চান, দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যুস। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, এটা আমার যদি ভুল হলে আমি খুব খুশি হব, যে বাংলাদেশের আওয়ামী লীগের মতো একটি পুরনো ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল দাবিকৃত, তারা আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্রের কথা যারা বারংবার করতে 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 আজকে এত বছরে তারা চলে এসছেন, সেই দলটির হাতে বারবার এই জিনিসটি হোঁচট খেয়ে যায়, এবং এই জিনিসটি তারা আবার ওই আইনের শাসনের নামেই করার চেষ্টা করে, গণতন্ত্র রক্ষার নামেই করে। আপনি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেই। এখন যে কথাটি যারা বলছেন, আমরা যদি সাম্প্রতিক কালে শুধুমাত্র হঠাৎ করে পত্রিকা খুলে ফেলি, তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হব যে আওয়ামী লীগের কিছু লোকজন একটা টপ টু বটম কেউ কোনো একজন ব্যক্তিকে বোধ হয় তারা নানাভাবে ব্যবচ্ছেদ করার চেষ্টা করছে, এরকম ভাবে মনে হবে। কিন্তু আপনি যদি খুব অনুঘটকের মতো প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি দেখেন, তাহলে বুঝবেন যে এই ঘটনা কিন্তু আজকে শুরু হয়নি। এই ঘটনাগুলি আজকে শুরু হয়নি। কেন বলছি কথাটি? এটা আমি যে কথাগুলি বললাম, এটা হচ্ছে পটভূমি। দর্শক যদি হঠাৎ করে এখন টিভি চ্যানেলটা অন করে, তাহলে তারা হঠাৎ করে শুনে বুঝবে না যে আমি কি নিয়ে কথা বলছি। ঠিক আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিকভাবে খুবই পরিপক্ক একটি দল, তারা ভাবতেছে বিচার বিভাগের মধ্যে একটি রাজনৈতিক দল তাদের কাছে মনে হচ্ছে। এবং না, কিন্তু এটা কেন মনে হয়নি? না, কেন এখন বলছেন? আচ্ছা, কেন ব্যাপারটি মনে হয়নি? এখন এতদিন পর্যন্ত বিচার বিভাগের সঙ্গে নিয়ে বিচার বিভাগের কথা মতো, যেমন আমাদের ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আসলে এত কথাগুলি কেন বললাম। যেমন আওয়ামী লীগের মন্ত্রীরা, ইভেন প্রধানমন্ত্রী শুরু করে অন্যান্য এমপি মহোদয়, মন্ত্রী বলছে যে অন্যান্য বিচারপতিদের সুষ্ঠুভাবে বা তাদের মনের কথাগুলি প্রধান বিচারপতি বলতে সুযোগ দেননি, উনি নিজে এটাকে লিড করেছেন। আমার প্রশ্ন জাগে, জাস্ট এটা বাকি বাদ হিসাবে ধরছি না, আমি জাস্ট মানে তর্কের যুক্তির খাতিরে বলছি
খালেদা জিয়ার যখন মামলা হয়েছিল, বাড়ি ছাড়ার মামলা হয়েছিল, তখন কি আপনারা কখনো প্রশ্ন তুলেছিল আওয়ামী লীগের বন্ধুরা যে এটা কি সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের চিফ জাস্টিসের প্রত্যেকের এপিলেট জাজের সমর্থন আছে কিনা? আপনারা তখন কি আইনের শাসনের কথা বলেছিলেন? ইভেন রিসেন্টলি মধু সাহেবের বাইরে যখন আপনি কি করে যান, তখন কিন্তু আপনি আইনের শাসনের কথাই বলেছেন। আমি সর্বশেষ রায়ের কথা বলছি। এখন তারপরে ওইটা হচ্ছে, যদি ছোটখাটো রায় ধরি, এটা হচ্ছে একটা যুগান্তকারী রায়, যে রায়টাকে চিফ জাস্টিস এমন ভাবে আনার চেষ্টা করেছেন, উনি একটা ভূতাত্ত্বিক জরিপ আনার চেষ্টা করেছেন। এখন আপনি ইমপ্যাশন হয়ে 799 পৃষ্ঠা না পড়েই, না দেখেই, না বুঝেই, শব্দ চয়ন না করেই যদি আপনি বলেন যে ওখানে বঙ্গবন্ধুকে খাটো করা হয়েছে, তাহলে আপনার কাছে মনে হবে 799 পৃষ্ঠার মধ্যে শুধুমাত্র বঙ্গবন্ধুর কথাই বলা হয়েছে। যদি আপনি পুরো রায়টা ব্যবচ্ছেদ না করে যদি আপনি শুধু বলেন, তাহলে ওখানে হয়তো বলা হয়েছে আমিত্বের কথাই বোধহয় বলা হয়েছে। নো, আমি আবারও বলছি, আপনার এখানে আরেকবারও বলেছি আমি, যে দ্যাট ইজ ফুল রিফ্লেকশন। এখানে যিনি ছবি তুলেছেন, যে চিত্রশিল্পী ছবি এঁকেছেন অথবা যিনি ছবি তুলেছেন, তার কোনো দোষ দেওয়া যাবে না। কেন? সেই ফটো ফ্রেমের মধ্যে ক্যামেরা লেন্সে যা এসছে উনি সেটা তোলার চেষ্টা করেছেন। এখন ক্যামেরা লেন্সের মধ্যে যদি আমার চেহারা খারাপ আসে, আমার যদি ক্যামেরা ফেস ভালো না হয়, আমি হয়তো সর্বোচ্চ এডিট করতে পারবো। সেই এডিটের জন্য হয়তো আমার সাময়িক আমার বিভৎস চেহারাটা হয়তো একটু সুন্দর দেখাবে, বাট হোয়েন আমি যখন এই ক্যামেরার বাইরে ফ্রেমে ফোকাসে চলে আসবো, তখন কিন্তু আমার রিয়েল ফেসটা বের হয়ে আসবে। সো আওয়ামী লীগের প্রবলেমটা হচ্ছে তারা এডিটিং, ফটোশপ দিয়ে জনগণকে যেই আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্রের কথা এতদিন সুন্দর করে দেখিয়ে এসছে, এখন আওয়ামী লীগের আসল ফেসটা জনগণ দেখছে যে তারা কতটুকু আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, উচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল। কারণ এখন পর্যন্ত মন্ত্রীরা যে ভাষা ব্যবহার করেছে, এটা বোধহয় কিছু কিছু এলাকার লোকজনের যে ভাষা থাকে, বিশেষ বিশেষ পল্লী, বিশেষ বিশেষ এলাকার, তার সাথে কম্পেয়ার করলে হার্ডলি হয়তো দুই একটাকে আপনি বাদ দিতে পারবেন যে না, ভাষা বোধহয় অতটা খারাপ হয়নি। বাট বাকি ভাষা আপনাকে ওই বাক্সেই রাখতে হবে, যে ভাষাটা আমরা সুধী সমাজ, সভ্য সমাজ, ভালো সমাজে আমরা যে ভাষাকে ব্যবহার করি না। কারণ আজকে একজন সাবেক মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের সংসদ সদস্য, উনি বলেছেন যে চিফ জাস্টিসের দরজায় লাথি মারার মতো ঘটনা ঘটেছে, সেই ঘটনা যাতে আমাদের ঘটাতে না হয়। যে আমরা সেদিকে যেতে চাচ্ছি না। হি ইজ পুটিং টু দ্য চিফ জাস্টিস, মানে টপ জুডিশিয়ারি, যে তারা চিফ জাস্টিসের দরজায় লাথি মারার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। জি, আমি আসবো আপনার কাছে আবারও। জনাব কেম পাটোয়ারি, আমরা এই যে ষোড়শ সংশোধনী নিয়ে কেন এত বিতর্কের সৃষ্টি হলো, আর ষোড়শ সংশোধনীকে কেন একটি পক্ষ ওন করতে চাচ্ছে আর অন্য কেউ এটা সমালোচনা করছে, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? জি দেখুন, আমি ধন্যবাদ আপনাকে। এটা বলার আগে আমি একটু বলি, এই ব্যাপারটুকু যখন এই যে সংশোধনী আসার আগে জজদের, বিচারকদের নিয়োগকর্তা কে হবে, চাকরি টার্মিনেট কে করবে, এই প্রসঙ্গে বিচার করার আগে আমি মিডিয়াতে নিয়ে আসছিলাম যে আমার যে কোর্টে আসামি, সে আসামির কাছে যে নিয়োগকর্তা হয়, আমার চাকরি যদি আসামির কাছে নির্ভর করে, তাহলে আমি কি জাস্টিস করব, এই কথাটা প্রথমে আমি মিডিয়াতে নিয়ে আসছি। আপনারা নিশ্চয় স্মরণ আছেন, দর্শক শ্রোতারা জানেন যে আমি এটা বলছি যে এটা কি, এটা তাহলে কিভাবে আমি বিচারটা করব। এখন আপনি বলতেছেন সারা ওয়ার্ল্ডের মধ্যে এই বিচার তো সংসদীয় ইয়েতে সরকারে বিচারকদের ইয়ে করা হয়, টার্মিনেট করা হয় ইয়ে থেকে, সংসদ থেকে। তো সংসদ থেকে হয় বাইরে কোনো জায়গায় 154 জন বিনা ভোটে জনগণের ভোট ছাড়া এমপি হয়েছে, তাহলে আমাদের অন্য দেশের উদাহরণ আমাদের এখানে চলবে না। আমরা যদি এখানে জোর করে আঙ্গুর ফলাতে চাই, আঙ্গুর ফলবে না, কারণ আমাদের এখানে টক হবে। আমাদের এনভায়রনমেন্টই হলো ধান পাটের জন্য, আঙ্গুরের জন্য নয়। কারণ আগে আমাদের সভ্য হইতে হবে। আপনি দেখেন আমাদের এখানে ট্রাফিক সিগন্যাল হওয়ার পরে হাত দিয়ে পুলিশকে রাস্তা দাঁড়াতে হতে হয়, সিগন্যাল থেকে কিন্তু গাড়ি চলাচল করে না। কিন্তু ব্রিটেনে অন্য জায়গায় যাবে দেখতে পাবেন আপনি এইটা, তাহলে সেখানে উদাহরণ তো আমাদের এখানে অ্যাপ্লিকেবল না। আমাদের এনভায়রনমেন্ট অনুসারে আমাদের আইনটা আমাদের মতো তৈরি করতে হবে। আপনি দেখেন এখানে 300 এমপির মধ্যে 290 জনের কোর্টে মামলা। তো এখন ওনার নিয়োগকর্তা ওনারা হইলে আপনি বলতে পারেন জনগণকে সম্মান করা হবে। তো আপনি কি জনগণের কথা বলতেছেন আপনার সুবিধা মতো, আপনি বলতেছেন যখন আপনার পক্ষে যাওয়ার জন্য আপনি বলছেন জনগণকে দেখাচ্ছেন, কিন্তু জনগণকে জিজ্ঞাসা করছেন, জনগণ হলো মালিক, আপনি ম্যানেজার। তো ম্যানেজার হবে এই যে আপনার রেফারেন্ডামটা তুলছেন, জনগণের অনুমতি নিচ্ছেন, জনগণ নেন নাই, তাহলে আপনি এখন যে ভোট দিতে আপনি পারলাম না, কিন্তু আপনি যখন চেয়ারে আছেন আপনি আমার সম্পত্তির নিরাপত্তা, ভোট কেন্দ্রে যাওয়ার নিরাপত্তা আপনি দিতে হবে, আদারওয়াইজ আপনাকে শেয়ার ছাড়তে হবে। তো আপনি আমরা দেন না, আমি তো জামাতও বুঝি না, বিএনপিও বুঝি না, আমাকে নিরাপত্তা ভোট দেওয়ার দায়িত্বটা কার জন্য শেয়ার ছিল তারা। তাহলে যদি এটা আমাদের দিতে পারেন, এটা আমার ব্যর্থতা। আমি ভোট কেন্দ্রে যেতে পারলাম না কেন, আমার বছরের এমপিকে আমি ভোট দিতে পারলাম না কেন, পারলাম না। আর এই যে আপনার আজকে সাবজেক্ট হলো কি আপনার বিচার বিভাগের স্বাধীনতা,
আইনের শাসন এবং সংবিধান। আচ্ছা, সংবিধান নিয়ে অনেক কথা আমরা বলতে পারি। সংবিধান বহুবার জনগণের প্রয়োজনে যতটুকু হচ্ছে বেশি হচ্ছে রাজনৈতিক প্রয়োজনে সংবিধানের সংশোধনী আসছে এই পর্যন্ত। এটা তো 16তম, 15তম তো হয়েছে, 15তম হয় নাই। তাহলে এগুলি হচ্ছে, এটা কারা করতেছে? এটার জন্য যে সংশোধনী আনার আগে কি কোনো ম্যান্ডেট নেওয়া হচ্ছে জনগণের? যে সংবিধানের যখন রচিত হয়েছে এর কোনো ভুল ব্যাখ্যা হলে এটা জনগণের কাছে পাবলিকলি ছেড়ে দিতে হবে, তারপর রেফারেন্ডাম নিতে হবে যে আমি এটা সংশোধন করি। আপনি নিজে নিজে করতেছেন। আপনি নিজে নিজে করার সময় আপনি কিন্তু আপনারা এটা কোনো পার্টিকুলার কোনো পার্টির ব্যাপার বলছি না। যখন ইলেকশন হবে আপনি কি বলছেন যে আমি সংবিধানে এতটা আমি সংশোধন করব? সেটা জনগণের ম্যান্ডেট নিচ্ছেন? নেন নাই। আপনারা যখন আপনারা ভোট ভিক্ষা করতেছেন, ভিক্ষা করে আসা এখানে যখন শেয়ারে বসেন তখন আপনারা এসব কাজগুলি করতেছেন। আপনারা প্রয়োজনে সবকিছু বলছেন। আইনের শাসন যদি হয় তাহলে আপনি বিচার বিভাগ, আমি সংবিধানে হাজারবার কথা বলতে পারবেন, রায় নিয়ে তো আপনি কথা বলতে গেলে কত পদ্ধতি আছে, প্রসেস আছে, আপনি সেটা এফিল করতে হবে আপনাকে। আপনি বলবেন সোসকা বিচারপতি, তাহলে আমরা তো প্রতিটা রাজনীতিবিদেরাই তো প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। এখানে জুডিশিয়ারি টিম করে চলতেছে, দুদক কিছু কাজ করতেছে, এটা তো সরকারের ভাবমূর্তি বাড়তেছে, কিন্তু সরকার ওভারঅ্যাক্ট করতেছে। রায়ের ব্যাপারে সরকার একটা ওভারলুক করলে তো হইতো। ধরে নেন আপনি যখন ওনারা কোনো আইন করে তখন ওনারা মনে করে সিয়ার থেকে তারা সরবে এটা চিন্তা মাথায় নিয়ে তারা করেন না। যেমন ধরেন আপনি যে 54 সন্দেহজনক গ্রেপ্তার, এটা কিন্তু আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বহু লোক এই 54-এ আপনার জেলে গেছে। আবার দেখেন বিএনপি কমিশনের পারমিশন ছাড়া জনসভা করতে পারবে না, এটা তখন আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্য মিটিং যাতে না করতে পারে সে আইনটা করছে। এখন দেখেন তারা ওই ফাঁদের মধ্যে পড়ছে, আইনের মধ্যে তারা কিন্তু এখন কোনো জনসভা করতে পারছে না। ওই আইনটাই আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অ্যাপ্লাই করতেছে। কেন হবে এটা? কিন্তু আমরা যখন স্বার্থের জন্য যাই, কিন্তু অ্যাকচুয়ালি ট্রু সেন্স আমরা রাষ্ট্রের স্বার্থে করি না। ওই যে উনি বললেন 3টা বই লিখছেন, কিন্তু ওই 3টা বই 2টা বই আমাদের রাজনীতিবিদদের প্রয়োজন নাই, একটা বই প্রয়োজন আছে, সেটা হলো হাউ টু উইন দ্য ইলেকশন। জনগণ ভোট দেখবে না দেখ, বুঝছেন না? তো এখন ওই বইটা আমরা সুবিধা মতো ব্যবহার করতেছি, কিন্তু বাকিগুলি যুক্তির যে প্রাধান্য সেটার কোনো আমরা বলছি না। এখন যদি দেখেন এই যে 16 সংশোধনী আসছে, 16 সংশোধনীর মধ্যে কোন কথাটা অস্বীকার মিথ্যা বলছে, তাহলে আপনি বলেন যে চিফ জাস্টিস ওই কথাটা মিথ্যা বলছে, সেটার জন্য তাকে তুলে ধরেন, আমরা এটা অ্যাপিল করেন, রিভিউর জন্য আপনি একটা পদ্ধতি আছে। আপনি তো একটা ইনস্টিটিউশন, আপনি কোথায় যাবেন? এখন মনে করেন যে আগামী 5 বছর যদি আওয়ামী লীগ না আসে, তাহলে বিএনপির উপরে যে টর্চারটা করছে অন্যদের কাছে, ওরা যখন আসে তাদের সুদে আসলে আরো বেশি করলে আপনি আশ্রয় দেবেন কোথায়? আশ্রয় নেবেন? আজকে যারা শেষকাসর চিফ জাস্টিস নিয়ে না বাজে কমেন্ট করতেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আর্কাইভের ছবিগুলি দেখেন তো, আপনি যখন অ্যারেস্ট হয়েছেন আমরা কথা বলছি, আপনার মন্ত্রী কোথায় ছিল? এক মন্ত্রী আপনার পত্নী প্রেমে বিভোর হইয়া সিঙ্গাপুর গেছে বলছেন, কিন্তু সেখানে না যাইয়া আমাদের কাছে প্রমাণ আছে গুলশান 2 নম্বরে ক্লাবের পিছনে এক বাড়িতে কি করছেন, পূর্তি করছেন, সেটা সব প্রমাণ আমাদের কাছে আছে, নাম বলতে চাই না। আরেকজনের বিয়ে বনানী বাড়ি হিসাব যখন দুদকে দেখছে, আপনারা মিডিয়াতে দেখছেন, চোখের পানি নাকের পানি কি বলছে? কই হাসিনার সম্বন্ধে একটা কথা বলে নাই? আমরা বলছি, নুরুল কবিরা বলছে। আমরা এখন যখন সত্য কথাটা বলতেছি, ওনার যখন বিপদ হবে তখন আমরা এই কথাই বলবো। কিন্তু আপনি দেখেন তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতেছি, এটা শ্রদ্ধার সহিত বলতেছি, আপনি দেখেন আপনার ফাদার যখন মারা গেছে আপনি কেউ ভাষা ভাড়া দেয় নাই, আর এই লোকেরা যখন আপনি একা করে যখন আপনি অ্যারেস্ট হচ্ছেন তখন এরা কার কি বলেছিল? সংস্কারবাদী হয়েছে। আজকে তারা কিন্তু বিচার বিভাগ নিয়ে কথা বলতেছে, আমাদের কাছে প্রমাণ নাই ওনারা কে কি করছেন, তখন তো ওনার জন্য কথা বলেন নাই। আমি যখন চ্যানেলেতে কথা বললাম, শাহেক সাহেব এসে বলছে আর এটা বলেন না, তাহলে আমার চ্যানেল ইয়ে হয়ে যাবে। ওই যে আমি মইনকে বলছিলাম, আপনি এই ক্ষমতা কোথায় পেলেন? আপনি 10টা বাহিনীর একটা বাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ হতে শুরু করে, আপনি ওনাকে সাদাবাজ বলার ক্ষমতা কে দিচ্ছে আপনাকে? আপনি ওনার স্বাক্ষর আমার ইয়ে হয়েছে, শাহেক সাহেব দৌড়ে আসছে বাইরে থেকে বলতেছে কাট করার জন্য, আমি ওইদিকে তাকাচ্ছে না। জাকির ছিল আপনি শিল্প সচিব, আমরা কথা বলছি। আপনি একটু আর্কাইভটুকু দেখেন 11-এর সময় আপনার যে আজকে আমার একটা ওই দিন একটা সার্কাস দেখলাম, সার্কাসের মধ্যে দেখালো যে সার্কাসের উপস্থাপক বলছে একটা বিড়াল সে ইংরেজি বলে, তো ইংরেজি বলার পরে যখন তারা বলেছে ইংরেজি বলবো, এখন দর্শককে বললো সে কিছুই বলতেছে না বিড়াল। দর্শক বলছে আপনি বিড়ালে ইংরেজি বলছে না, তখন উনি পকেট থেকে কিছু কাটা দেখাচ্ছে, দেখার পরে সে বললো ইয়েস বলবো, আবার কাটা মুখের কাছে যখন নিয়ে যাচ্ছে পকেটে সে আর বলতেছে না। তো এরকম কাটা খাওয়ার লোক সমাজে বহুত আছে, আপনার থেকে কাটা খাওয়ার জন্য অনেক করে কথা বলবে, কিন্তু কালকে আপনি বিপদ হলে কেউ বলবে না, আমাদের মতো লোকেরাই যারা রাজনীতি করে তারাই কথা বলবে। কিন্তু জনাব পাটোয়ারি, এই যে কথাগুলো যেটা বলছেন আপনি, অর্থাৎ কার বিপদে কে থাকে না থাকে সেটা যখন বিপদে পড়া যায় সে সময় কেবল বোঝা যায়, কিন্তু সেরকম কি 111-এর কথা কিন্তু আমরা শঙ্কা করছি কিনা বা আমরা সেদিকে যাচ্ছি? এখন ব্যাপার হচ্ছে যে পার্টির ভিতরে যেমন আওয়ামী লীগ অনেক ভুল করে বলছে, আওয়ামী লীগ ওভারলুক করতে পারতো যে রায়টা দিছে, কারণ আওয়ামী লীগ এটা এফিল করে
এটা টাইম নিতে পারতো। বাই দিস টাইম চিফ জাস্টিসের রিটায়ারমেন্ট চলে আসতো। জি, উনি এত আমি বুঝতে পেরেছি। ছিল না। আমরা বিরতি থেকে ফিরে এসে আবার ওই বিষয়টি আলোচনা করতে চাইবো এবং আওয়ামী লীগ ওভার রিয়েক্ট করেছে কিনা সেটা উত্তরটা আমরা সুভাষ সিংহের কাছ থেকে আপনার কাছে জানবার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, সাধারণ রিং সিনেট লেট এডিশনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবে খুব শিগগিরই, সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, দেখছেন সিটিভির রাতের আয়োজন সাধারণ রিং সিনেট লেট এডিশনে। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জনাব সুভাষ সিংহ রায়, জনাব পাটোয়ারি যে কথাটা বলছিলেন, উনি কিন্তু 111-এর একটি প্রসঙ্গ টেনেছেন এবং আজকে কিন্তু 111 নিয়ে আলোচনা হচ্ছে, 111-এর প্রসঙ্গটা উঠছে। এটি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় 111 তো আমাদের জন্য একটা শুভকর কিছু নয়। সাধারণ মানুষ তো এটাকে ভয় পায় এবং শঙ্কা প্রকাশ করে। জনাব ওবায়দুল কাদের কিন্তু আজকে সেটা বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে সেই 111 আর আসতে দেওয়া হবে না এবং এই ধরনের পরিস্থিতি বিএনপি তৈরি করতে চাচ্ছে যে আরেকটি 111 যেন হয় এবং পাশাপাশি প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে এরকম একটা গুঞ্জনের তিনি জবাব দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আমরা যে শঙ্কার বিষয়টি দেখছি সেই শঙ্কা নিয়ে আমি শঙ্কিত না। আমার এই 52-53 বছর বয়সের যতটুকু লেখাপড়া করে যতটুকু দেখে আমার অভিজ্ঞতা হয়েছে, এইটা কিন্তু শঙ্কার কোনো বিষয় না। আমি আগারও বলছি, এটা সাধারণ কোনো মামলার বিষয় না। রাষ্ট্র কিভাবে চলবে সেই বিষয়টা নিয়ে তো কথা। তো অনেকগুলো ভুল বার্তা গিয়েছে। যেমন আপনাকে যদি আমি একটু করে বলি, মানে খুব অল্প সময়ের মধ্যে বলবো, শব্দ যেমন ব্রহ্ম তেমন ব্রহ্মদত্ত বটে। এই শব্দ নিয়ে কিন্তু সমস্ত কিছু, যত উৎপাত, যত ঝামেলা আর যত কিছুই হচ্ছে। আপনি যেমন স্যার বললেন যে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, বর্তমান সরকারের প্রসঙ্গ যদি বলি, আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাশীল, এটা বলতে আমার একটুও দ্বিধা নেই যে বর্তমান প্রধানমন্ত্রী তার পিতার হত্যা মামলা কিন্তু তিনি বিশেষ ট্রাইব্যুনালে করেননি এবং কত বেগ পেতে হয়েছে। এবং এই বেগ পেতে হয়েছে 2000 সালের আপনি জানুয়ারি মাস থেকে যদি একেবারে মার্চ এপ্রিল এই সময়টা থেকে দেখেন, আজকের যিনি আইনমন্ত্রী তিনি কৌশলী হিসেবে এই মামলা পরিচালনার আইনজীবী, নিযুক্ত আইনজীবী হিসেবে তিনি কিন্তু দাঁড়া দাঁড়া ঘুরেছেন। এমনকি এখন যারা বিচারনার নেতৃত্বে আছেন তার কোর্টে কিন্তু যাওয়া হয়েছিল, সেই কোর্ট কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, ইতিহাস তো বলে না, যিনি প্রথম এই মামলাটি শুনলেন তিনি বিচারপতি এম এ আজিজ, যিনি পরবর্তীতে নির্বাচন কমিশনার হয়ে বাংলাদেশের রাজনৈতিক প্যাচে, রাজনৈতিক দামাদলে তিনি বিতর্কিত হয়েছেন। কিন্তু তিনি কিন্তু এই মামলাটা গ্রহণ করেছেন, প্রথম তিনি এটা শুনানি চেয়েছেন। এই যে এত আপনি প্রশ্ন বারবার করছেন এত বিতর্কিত হচ্ছে কেন? বিতর্কিত হচ্ছে কেন? কিছু ভুল বার্তা গিয়েছে। বললাম না, শব্দ ব্রহ্ম শব্দ দত্ত বটে। আপনি বলছেন কোন একক ব্যক্তি নিয়ে বা তার দ্বারা কোনো জাতি দেশ গঠিত হয়নি, এটা কিন্তু ভুল বার্তা গিয়েছে। ভুল বার্তা গিয়েছে। আমি যদি হুকুম দেবার নাও পারি, নিশ্চয় 7 মার্চের সেই ভাষণ সবারই জানা আছে। তিনি বলছেন যে রক্ত যখন দিয়েছে আমি রক্ত দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তিনি আবার বলছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে এই ব্যাপারগুলো যে প্রশ্ন কেউ করে, সেই প্রশ্নের কিন্তু মানুষ কিন্তু সরকারের থেকেও উত্তর দিবে, এটাই বলার চেষ্টা করেছি। আপনি যদি এখন যদি এই রায়ের সূত্র ধরে কিংবা পর্যবেক্ষণ সূত্র ধরে কেউ যদি কোনো ব্যক্তি বায়না ধরে বসে, এই যে জাতি দেশ গঠিত হয়নি, সংবিধানে বলা হয়েছে কিংবা এই সংশোধনীতে আনা হয়েছে, এটা বলা হয়েছে না, যদি কেউ বলে যে তার এই সাহসী কিংবা তথাকথিত সাহসী উচ্চারণ এটা দিয়ে যদি মুক্তিযুদ্ধের ভিত্তিগুলো যদি আঘাত এনে দেয়, আর যদি কেউ বলে জাতির পিতা যে সংবিধানে সংশ্লিষ্ট হয়েছে এটা সংবিধান বহির্ভূত, যদি কেউ এই বায়না ধরে বসে, এবং আপনি সবসময় মনে রাখবেন গণতান্ত্রিক কাঠামোতে সবকিছু কিন্তু আপনার অবাধ হওয়ার সুযোগ নাই। আমরা বলি বটে, আমরা ব্যক্তি স্বাধীনতার কথা বলি, আমরা আইনের শাসনের কথা বলি, কিন্তু অবাধ হওয়ার সুযোগ কিন্তু নাই। আপনি নির্দিষ্ট শর্তের মধ্যেই আপনার সাংবিধানিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সেখানে কয়েকটি ব্যাপারে কিন্তু আপনার এসেছে। আপনি দেখেন এত তাড়াহুড়ো কেন করেছি, আমি বিচারনার কথা বলছি। আপনার ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার 48 ঘন্টার মধ্যে আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আপনি বৈঠক করে ফেললেন। এত তাড়াহুড়া কেন? কারণ এর মধ্যে অনেক রকম বিতর্ক আসছে। আমি তো মনে করি বিতর্ক আসাটা স্বাভাবিক।
আপনি ভারতের শাসন ব্যবস্থা যদি উল্লেখ করে থাকেন, নিশ্চয় দুজন পণ্ডিত ব্যক্তি এখানে উপস্থিত আছেন, আপনি ভারতের শাসন কাঠামোতে আপনি রাষ্ট্রপতি সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে 65 সালে। চীনের কাছে ভারত হেরে যাওয়ার পরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দায়ী করে বক্তৃতা দিয়েছেন। ওই শাসন কাঠামোয় কি ব্যাঘাত ঘটেছে? এই আলোচনাগুলো থাকতে পারে, কিন্তু আপনি যদি মূল ভিত্তিমূলে আঘাত করেন, সেই ভিত্তিমূলের কথা আমি বলছি। আর বিএনপি কথা যখন প্রসঙ্গ আসছে, আমি এক বাক্যে বলি যে বিএনপি সেই ছেলেটার মতন, যে এক ছেলে ধরেন সুভাষ, সে ছোট গল্পের মতন, তিনি দেখছেন বাজারের মধ্যে, হাটের মধ্যে তার বাবারে চুরির দ্বারা একজন পিটাচ্ছে, সবাই মিলে পিটাচ্ছে। সে এখন থেকে দৌড়ে পালিয়ে আসছে, পালিয়ে এসে দৌড়তে দৌড়তে বাসায় ফিরে এসে বলছে যে আমি তো মান সম্মান নিয়ে বেঁচে আসছি। তা আমার সেই মান সম্মান নিয়ে বেঁচে অবস্থা হতো। আপনারা এখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন এই রায়ে যে ব্যানানা রিপাবলিক কিভাবে দুটি সামরিক সরকার করেছে, অর্থাৎ উল্লেখিত হওয়ার কোনো বিষয় না। আমার কাছে খুব স্পষ্ট আমি বলি 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, এটা প্রায় আমরা আলোচনা করি। ধন্যবাদ, তিনি বলেছেন, কেন বলছেন? আমারও ভালো লাগার কথা না, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা কেন হলো এই প্রশ্নটি কেউ করেছেন? কারা নির্বাচনটি এই প্রক্রিয়া নিয়ে গেলেন? শুধু কি সরকার দায়ী? দুই হচ্ছে, যদি 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা না হতো, যদি বিএনপি অংশগ্রহণ করতো, আমরা তো বাংলাদেশের রাজনীতিবিদদের সবাই চিনি, এর চেয়ে গুণমান সম্পন্ন কি কোনো জাতীয় সংসদকে আমরা পেতাম? এই প্রশ্নটা কি আমরা করেছি? সেই বিতর্কে আমরা পরে যাচ্ছি। আমি জনাব ব্যারিস্টার পারভেজ, ওনার কথার রেশ ধরে আমি বলতে চাই যে কয়েকটি ছোট ছোট পয়েন্ট কিন্তু তারা ধরেছে 799 পৃষ্ঠার অবজারভেশনের ভিতরে, ওরা সবকিছুর ভিতরে হয়তো ডিফার করছেন না। যে কয়েকটি বিষয় ডিফার করছেন যে মহান মুক্তিযুদ্ধ করার একক নেতৃত্বে হয়নি, এবং আমি এবং আমিত্বের বিষয়টি তারা দেখছেন। তো এই কয়েকটা বিষয় কি ধরবার মতো বিষয় ছিল কি না? ধন্যবাদ দিয়ে আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে শুনছিলাম, পাটল ভাই বলছিল, সুভাষ দা বলছিল। সুভাষ দার শেষের কথা থেকে আমি শুরু করি, আপনার কথা দিয়ে শেষ করে দিব। সুভাষ দা বলেছেন যে কেন কথাটা নিয়ে আমরা কেন বলি না, আমরা শুধু 154 জনকেই দেখি সামনে, কেন দেখি না? দেখুন, পুরো ব্যাপারটি আসলে যেভাবে চিন্তা করি, পুরো ব্যাপারটা কিন্তু আসলে রাজনৈতিক। কিরকম ভাবে আওয়ামী লীগের এত বিএনপির প্রতি বিষোদ্গার বা এত কথা কেন আসে? উনি কিন্তু লাস্টে বলেছেন, দুটা সামরিক শাসনের কথা বলেছেন। তার মানে ওনার কথা শুনে মনে হচ্ছে যে গালি শুধু আমাকেই দেয় নাই, তোমাদেরও দিয়েছে। বিএনপি কেন এত উল্লসিত? আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা না করি, হ্যাঁ, আমি এটাই বলছি যে এখানে সবারই কিন্তু রিয়েল ফেসটা নিজের আয়নায় দেখা উচিত। বিএনপির শাসনামল যদি খারাপ হয়ে থাকে, আদালত কর্তৃক সেটা যদি মানে কি বলবো এটাকে ভৎসনা করা হয়ে থাকে, গুড এনাফ। বিএনপি তো আর ধোয়া তুলসী পাতা না। বিএনপি বিএনপি ওয়ার্কার, আই নেভার ক্যান ফিল যে বিএনপি ধোয়া তুলসী পাতা। একটা পলিটিক্যাল পার্টির সমস্ত স্টেটমেন্ট, সমস্ত ওয়ার্ক, সমস্ত কিছু আপনি একেবারে বলবেন যে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন, ইটস নেভার বি পসিবল। একটা 5 বছর স্লটে যদি আপনি ধরেন, দেয়ার ইজ লট অফ মিস্টেকস, লট অফ সাকসেস। আওয়ামী লীগের যে এই যে বিনা ভোটে ক্ষমতায় আসছে, এখানেও কিন্তু আমাদের কিছু সাকসেস অবশ্যই আছে। আপনি বিনা ভোটে বলার সুযোগ নেই কিন্তু। না, সেটা আপনার মতামত। আপনার সাথে আপনি একজন লয়ার, আমি সাংবিধানিক আইনের দৃষ্টিতে বিনা ভোটে বলার পারভেজভাবে বিনীতভাবে বলছি কোনো সুযোগ নাই, আমি অংশগ্রহণমূলক হয়নি। হ্যাঁ, আমি আবার বলছি যে এই যে বিনা ভোটের একটি সরকার আমার দেশে আছে, এই সরকারকে যদি আপনি ওইভাবে ধরেন যে ওই দাদা যেমন বলছেন, আমার সঙ্গে তর্ক করছেন যে বিনা ভোটে বলা যাবে না, হ্যাঁ, আপনি অংশগ্রহণ হয়ে দাঁড়িয়েছে এখন চিফ জাস্টিস সঙ্গে আওয়ামী লীগের। চিফ জাস্টিস যে রিফ্লেকশনটা দিয়েছেন, উনি যে মতামতটি দিয়েছেন, তার সাথে আওয়ামী লীগের বাঁশের জায়গা কিন্তু এটা। তারা বলছেন, আপনিও প্রশ্ন করেছেন যে এখানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি অবমাননা করা হয়েছে, এখানে আমিত্বের কথার ব্যাপারে কাউকে ভৎসনা করা হয়েছে। দাদা বলেও মনে করিয়ে দিয়েছেন যে সামরিক শাসনের কথার ব্যাপারে বলা হয়েছে। আমার কথা হচ্ছে, যদি আপনি মনে করেন যে দিস থিংস এমনভাবে এসছে, দ্যাট ওয়াজ নট কমপ্লিটলি গুড অ্যাট অল, এবং তারা বলেছেন যে আমাকে মৌলিক জায়গায় আঘাত করেছে। কই চিফ জাস্টিসের এইগুলি একটা শুধু ওনার একটু ভুল আছে, সেটা হচ্ছে যে 1 আগস্ট রায় হওয়ার পরে, বাতিল হওয়ার পরে 38 ঘন্টার মধ্যে না, 6 আগস্ট
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মিটিং হয়েছে। অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, মানে অল্প সময়ের মধ্যে। সো এটা একটা ইনফরমেশনের গ্যাপ আছে। তো আমার কথা যেটা, যে বিএনপির শাসনামলে, আচ্ছা আপনি কি মনে করেন রাষ্ট্রপতির যে আইন তৈরি করা দরকার, সে আইন কি আর হয়েছে জুডিশিয়াল কাউন্সিলে? there is so many things you yet to done. আপনি আইন না করার আগে আপনি that doesn't make sense যে আমি ওই লিটল কাজটাকে আমি অবহেলা করব। বলে না, আপনি তাড়াহুড়া করছেন, দ্যাট ইজ এ ফোরাম। আপনার কাছে যদি তাড়াহুড়া মনে হয়, বাংলাদেশে 5ই জানুয়ারি নির্বাচন ঘটেছে এবং সেই ঘটনার পরে সরকার এখনো টিকে আছে, এবং এটা যদি বাংলাদেশের সবচেয়ে তাড়াহুড়া সরকার না হয়ে থাকে, এটা যদি সবচেয়ে আশ্চর্যজনক সরকার না হয়ে থাকে, সুযোগ না, তাহলে আপনি 5 জানুয়ারি নির্বাচন তাড়াহুড়ার এইটাকে আপনি কি তাড়াহুড়া বলবেন? আপনি জাস্ট একটা সেকেন্ডে বলি তাড়াহুড়া বলতে আপনি কি বুঝান? আমি সেকেন্ড শেষ করে দিই, আমার সময়টা একটু ঘাটতি হয়েছে। সেটা হচ্ছে, দেখেন, আমরা কিন্তু এত কথা বলছি, আমরা রায় নিয়ে কথা বলছি, আমরা চিফ জাস্টিস ভার্সাস নির্বাহী বিভাগের সঙ্গে বাহাসের কথা বলছি, কিন্তু আপনি জানেন বাংলাদেশে এখন প্রায় 1/3 পিপলের একবেলা খাবার জুটছে না। আপনি জানেন যে 1/3 লোক সারা রাত জেগে থাকে বন্যার ভয়ে। আপনি জানেন যে 1/3 লোকের ঘর ভেসে গেছে। কে কথা বলছে তাদের নিয়ে? আমি প্রসঙ্গটা যেতে চাচ্ছি না, কিন্তু আমি বলছি যে এই তর্কের আড়ালে কিন্তু আমরা কিন্তু হারিয়ে ফেলছি আমাদেরকে। আবার দেখুন, আজকে আপনাকে তথ্যটা দিচ্ছি, মানে দেখতে পারবেন। আজকে একটা প্রতিবেদন এসছে, সেখানে বাংলাদেশের যে বেসরকারি ব্যাংকগুলি আছে, বেসরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত হয়েছে ইসলামী ব্যাংক। জাস্ট 6 months হ্যাজ বিন পাস্ট, গভর্নমেন্ট এই ব্যাংকটাকে টেক ওভার করেছে, নিজস্ব নির্বাচন পরিষদ, নিজস্ব চেয়ারম্যান, নিজস্ব এমডি নিয়োগ করেছে। 6 months এর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ ঋণ খেলাপি ব্যাংক হয়েছে। ঋণ খেলাপি পরিমাণ জানেন কত? 76.5%, তারা ইজ হিয়ার। এবং পরিমাণটা অঙ্ক বলে দিই, 1285 কোটি টাকা। আপনি কিন্তু, আমি বলছি কি, আমি এটা কেন বলছি যে দিস ইজ দ্য থিংস দ্যাট দ্য ওয়ে দে আর মেকিং দ্য ডেভেলপমেন্ট। আমি রাস্তায় বের হলে, আমি আসতেছি, আমি শেষ করে দিচ্ছি 10 সেকেন্ডের মধ্যে। সংবিধান নিয়ে আপনি কথা বলছেন, ফিরে এসে আমরা 1 সেকেন্ড শেষ করে দিচ্ছি। সংবিধান নিয়ে আপনি কথা বলছেন, সংবিধানের কোন বিধানটাকে আপনি মেনে সাজার চেষ্টা করছেন? চিফ জাস্টিসকে বলছেন আপনি এমন অশ্রাব্য ভাষায়, এবং চিফ জাস্টিস কিন্তু বলেছে আমরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এবং এটা দিয়ে উনি একটা পাকিস্তানের সঙ্গে একটা কম্পারিজনে বলেছেন যে ওখানে তো প্রধানমন্ত্রীকে স্যাক করা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যাপারে আমরা ওখানে অর্ডার দেওয়া হয়েছে, এখানে আমরা কাউকে মেনশন করিনি। তাই আপনার যে রিঅ্যাকশন দেখিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে সরকাররা বলছে চিফ জাস্টিসকে পাকিস্তানের সঙ্গে আমাদের কম্পেয়ার করেছে। কেন? আমরা যখন পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন কম্পেয়ার তুলনামূলক করি না, আমরা জুডিশিয়ারি কোনো ইস্যু নিয়ে পড়ি না, পাকিস্তানের চেয়ে আমাদের ভালো রায় হয়েছে, আমরা ব্যাংকিং সেক্টরে যে পাকিস্তানের চেয়ে ভালো করে আমরা বলি না, খেলাতে যদি পাকিস্তানের চেয়ে ভালো করে আমরা বলি না খেলা, তাহলে আপনি সমস্ত কিছুতে বলতে পারবেন। আর এখানে যখন সরকারের দিকে আপনি নির্দেশ করে দিলেন যে পাকিস্তানের জুডিশিয়ারি মোর বেটারমেন্ট পারফরমেন্স দেখাচ্ছে, নির্বাহী বিভাগ ওখানে কোনো রেসপন্স করেনি, সেটা বলার সঙ্গে সঙ্গে আপনি টেলিভিশনে আত্মপ্রকাশ করবেন। বিরোধী পরে আবার শুনবো। তবে তাদের আপনার কাছে জানতে চাই যে এই যে বিতর্ক তৈরি হয়েছে, এটি তো মানে দল ভার্সেস দল হয়ে যাচ্ছে, তাহলে জনগণ আসলে কোথায় যাচ্ছে? না, জনগণ তো সেকেন্ডারি। আমাদের রাজনীতিবিদরা সব জনগণের কথা বলে নিয়ে আসবে নিজের ফায়দার জন্য, জনগণ তাদের কাছে বিবেচ্য বিষয় না। আপনি যে আইনের শাসন, আবার সাবজেক্ট যে আইনের শাসন হয়েছে, দেখেন আইনের শাসন মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল ট্রাইব্যুনাল করে নাই, এটা ভালো দিক, এটা প্রশংসা করা যায়। কিন্তু আবার এটাও তো সত্য যে আপনার নারায়ণগঞ্জে যে হত্যাটা হইলো, ওইটা কি বলা হয়েছে যে জুডিশিয়ারি সবকিছু করছে, এই কথা তো মাননীয় প্রধানমন্ত্রীর মুখে আসছে। যখন কোর্ট থেকে ডিরেকশন আসবে 3 মাস পর্যন্ত কোনো মামলা হয় না খুনের, নাম্বার 1। নাম্বার 2 হলো আইনের শাসনের কথা বলা হয়েছে যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী তার বাপের বিচার করতেছে, সত্য, এটা আমরা জাতি খুশি। কিন্তু আবার এটাও তো সত্য 93 জন সন্ত্রাসীকে, খুনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠাচ্ছে মাফ করে দেওয়ার জন্য, যাদেরকে রাষ্ট্র ঘোষণা করছে 10 লক্ষ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করা হয়েছে বিকাশের মতো লোকদেরকে, এদেরকে ধরে দিতে পারলে রাষ্ট্র ঘোষণা করছে। এটা মন্ত্রণালয় আজকে সরকার একটা আছে, কালকে একটা যাবে, কিন্তু রাষ্ট্র যখন ঘোষণা করে, মন্ত্রণালয় যখন অন বিহাফ অফ দেশ হিসেবে তো যায়, তাহলে এটা প্রস্তাবটা কিভাবে হয়? এটা যদি সর্বোচ্চ উপরের যদি সিগন্যাল না হয়, আমি পার্সোনালি আইনমন্ত্রীকে টেলিফোন করলাম, উনি আমাদের বন্ধু ভালো মানুষ, উনি বলছে আমি এটা করবো না। আমি নিজে পার্সোনালি যখন পেপারে দিলাম 93 জনকে খুনিকে, যে এক পরিবারের 3 জন খুনি, এদেরকে, এরা তো যখন প্রধানমন্ত্রীর বাপকে হত্যাকারী যেমন ওনার কাছে যেমন কষ্ট লাগে, বিকাশে যাদেরকে হত্যা করছে তাদের জন্য তো ওই বাপের সেম ঘটনা লাগে, নারায়ণগঞ্জে সে ঘটনা হচ্ছে। তাহলে একই জায়গায় ডাবল স্ট্যান্ডার্ড কেন? আপনি যদি আইনের শাসনে করে থাকেন, তাহলে সরকারের থেকে কেন রাষ্ট্রপতিকে ক্ষমা হবে, খুনিদের জন্য কেন হবে? কেন সেই প্রস্তাবটা তো এই সরকারের আমলে হচ্ছে, বিভিন্ন সময় হচ্ছে, এদের আমলে হয়েছে,
কিন্তু আসল কথা হলো যে খুনি খুনি সে বঙ্গবন্ধুরই মারুক আর আমাদের মারুক আপনার কাছে ফিরবো সুপ্রিয় দর্শক, সার্ভান্ট সেনেট লেজিসলেশনের নিচে ছোট্ট আরেকটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, দেখছেন এসএটিভির রাতের আয়োজন সার্ভান্ট সেনেট লেজিসলেশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জি জনাব পাটোয়ারি, আমরা আসলে তর্ক বিতর্ক অনেকক্ষণ যাবতীয় করছি, কিন্তু একটি বিষয় আমরা জানতে চাই যে এই যে বিতর্ক, দুইটি দলের বিতর্ক, আমি জানতে চাচ্ছি যে আসলে একটি দেশের আসলে সব মানুষ নির্বাচনের সময় ভোট দেন, কিন্তু প্রত্যক্ষ দল ওন করেন এরকম লোকের সংখ্যা কিন্তু কম। অর্থাৎ তিনি হয়তো তার ভালো লাগার জায়গা থেকে হয়তো ভোট দিচ্ছেন, কিন্তু হয়তো একেবারে ডাইহার্ড হয়তো কোনো পার্টি করছেন না। তাহলে এই যে সংবিধানের এই বিষয়গুলো আসলে আমাদের কিভাবে ওন করা উচিত, আর এই বিতর্কটা থামবে বা কিভাবে? দেখুন, এটা এখন এটাতে থামবে না, কারণ থামবে না যে সবাই ওভার এক না করে রিয়াক্ট করতেছে। ওদের করার কথা অ্যাক্ট করার কথা, রাষ্ট্রের সাথে জনগণের সাথে অ্যাক্ট করার, অ্যাক্ট না করতে তারা রিয়াক্ট করতেছে। কে কারো ন্যাং মারতে পারবে, কোনটা বলে আরেকজনকে গাইল করতে পারবে, এটা থাকতেছে মাথায়। তো সুতরাং সেখানে জনকল্যাণটা উপেক্ষিত হচ্ছে, জনকল্যাণ রাষ্ট্রকল্যাণ এটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে যে আমি ক্ষমতা থাকবো, আমি আমার প্রতিপক্ষ কিভাবে গাইল করব। আপনি দেখেন একটা যুক্তি আছে, আপনার এখানে গার্ডের নিরাপত্তা দেওয়ার, গার্ডের দায়িত্ব, গার্ড নিরাপত্তা দিচ্ছে না, গার্ড খালি করে দিচ্ছে চেয়ার, তো আপনি আমাকে ভোট কেন্দ্রে যেতে দিতে পারছেন না। আচ্ছা, তারপরে এটা বিশেষ বিবেচনায় বিশেষ অবস্থায় সেখানে যদি পরবর্তী ইলেকশন না করা পর্যন্ত এই গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারতো, তাহলে রাষ্ট্রের যে এতগুলো টাকা, 1000 কোটি টাকা খরচ ইলেকশনের জন্য, তাহলে এই টাকাটা দিয়ে কয়েকটা ব্রিজ হইতো, অনেকগুলো ইন্ডাস্ট্রি হতে পারতো। এই একই লোকে যদি আমার সাথে আমার এমপি হয়, এটা হয়, তাহলে ইলেকশন করে খরচটা না করলে তো রাষ্ট্রের লাভ হইতো। কারণ বিশেষ ব্যবস্থা যদি ভূমিকম্প ইলেকশন না করলে সংবিধানে কোনো বরখেলাপ হবে না। কেন হবে না সেইটা সংবিধানে বলা আছে, বিশেষ ব্যবস্থা, ভূমিকম্প ইলেকশন করার পরিবেশ নাই, বন্যা হয়ে গেছে, এমন সময় সেখানে ওই গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারে, সেটা সংবিধানে বলা আছে। আরেকটা হলো যে চিফ জাস্টিস যে কথার উপরে আমরা রিয়েক্ট করতেছি, চিফ জাস্টিস কি বলছে, বঙ্গবন্ধু নিজেও তো বলছে আমরা 7 কোটি লোক, সংবিধানে লেখছে উনি আমাদেরকে দিয়া, আমি এটা বলে নাই, উনি নিজে থাকতে কি উনি বলছে আমার সব কৃতিত্ব আমার? তাহলে 30 লক্ষ কি করছে, বীরাঙ্গনাদের কি হয়েছে, আমি মুক্তিযুদ্ধ, আমাকে তো এটা ছোট করা হয়। এটা সকলে মিলে আমাদের স্বাধীন করছে, নেতৃত্ব একজন দিবে, ইমামতি একজন করে, মুসলিম নেতা ইমাম কোথায়? তাহলে সেখানে ইমামের যেমন কৃতিত্ব আছে একজন নেতৃত্ব, যেমন একটা কোনো না ওনার ইয়েতে আমরা গেছি যুদ্ধে, সেটা ঠিক আছে, কিন্তু এটা বলি যে উনি একটা বড় শুদ্ধ হয় না, সেই জন্য বিচারপতিরা শেষকা সোর এটা সেটা, এগুলো আপনি একটা প্রতিষ্ঠানের কাছে যাবেন, আজকে কালকে আওয়ামী লীগ না থাকলে কোথায় আশ্রয় নেবে? কালকে যখন বিএনপি এদের উপরে ইস্টার্ন চালাবে, তারা কার আশ্রয় যাবে? তখন তো কোর্টের দেওয়ারে যে আবেদন নিবেদন করতে দেখি আমরা কয়েকদিন পর আবার দেখবো, হয়তো যখন ক্ষমতা থাকবে না। কিন্তু সেই কথাটা মাথায় থাকতেছে না কেন? এখানে সিনা একটা ইনস্টিটিউশন, সিনাবাবু যেটা বলছে আমি তো দেখিনি কোনো। আপনি দেখেন শামসুদ্দিন সাহেব এগুলি তো সম্পূর্ণ রিক্রুট করে, এই নিয়োগটা কারা করছে? এই আওয়ামী লীগের আমরা নিয়োগ হয়েছে। শামসুদ্দিন সাহেব একটা দিকে আগে শুনছি কাকে গোস কাকে খায় না, এখন সে প্রতিষ্ঠান নিয়ে কথা বলছে। খায়রুল হক কি করছে? খায়রুল হকের সাবজেক্ট এটা, উনি কোনো লাভজনক পদে যাবে না সেটা উনি গেছেন, উনি সরকারের দুস্থ মানুষের ফান্ডের থেকে টাকা নিয়েছেন। তো এইসব লোকগুলি আজকাল এইসব লোকগুলি তো এই গভর্নমেন্টে ইয়ে করছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনারা যে 7 জন বিচারক এই রায় দিচ্ছে ইনক্লুডিং সিনহা সাহেব, এটা তো আপনাদের নিয়োগ। আপনি যদি বলেন আপনি এখন খাদ্যমন্ত্রী বলছে যে এটা আমরাও নিয়োগ করছি, এটা কি আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি? রাষ্ট্র নিয়োগ করছে বলবেন আপনি। যদি আপনি যোগ্যতার ভিত্তিতে না করেন সেটা আপনার দায়, আপনি অপব্যবহার করছেন ক্ষমতার, সেটা কোভিড কে দিবে? আপনি কেন এই ধরনের লোক নিয়ে নিচ্ছেন? বুঝতে পেরেছি, আমাদের সময় স্বল্পতার কারণে বললাম। এটা তো আসলে অনেক ক্ষোভের কথা, সব ক্ষোভের কথাকে সবসময় তো বলা যাবে না। আর মানুষ পরিবর্তনশীল, মানুষের চিন্তা চেতনারও পরিবর্তন হয়। যিনি প্রসিকিউটর ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের, তিনি যুদ্ধাপরাধের পক্ষে মামলা পরিচালনা করতে দেখছি আমরা। অতএব এটা পরিবর্তন কিন্তু অনেক কিছু হচ্ছে, মানুষের অনেক কিছু মানুষকে নির্ধারণ করা যায় না। আমি ওই বিশ্লেষণে যাব না, কেননা এই যে তর্ক বিতর্কটা যদি ওই যে বর্ণ শব্দ যখন বন্য থাকে, আবার যখন ব্রহ্মদত্ত হয়ে যায়, বারবার এই কথাটা বলছি, আমাদের শব্দ চয়নের সীমাবদ্ধতা রয়ে গেছে এবং আমাদের থামতে হবে। কিন্তু সেটাকে আমরা থামতে হবে, এই থামাটা কিন্তু আমরা শিখিনি। আমরা কোথায় থামবো? আপনি দেখেন এই যে 70 বছর পার করলো ভারতকে কিন্তু বলে রিপাবলিক ভারত, আর আমরা পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। তারা 42তম সংশোধনী দিয়ে ধর্মনিরপেক্ষতা আনছে, আর আমরা বাংলাদেশের সংবিধান 1972 সালে সেটা প্রণয়ন করছি। আমরা কিন্তু এগিয়ে আছি অনেক, আমরা যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন করেছি। অর্থাৎ এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকা দরকার।
কনফুসিয়াস যখন চৈনিক দার্শনিকরা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কাছে সুশাসন শব্দের অর্থ কি, উনি সাথে সাথে উত্তর দিয়েছেন, রাজার কাজ রাজা, প্রজার কাজ প্রজা, মন্ত্রীর কাজ মন্ত্রী। একজনের কাজ যদি একজন করতে যায় তাই সুশাসন বিঘ্নিত হবে। তা আমরা এখানে এই ব্যাপারগুলো খেয়াল করছি না। রাষ্ট্রের 3টি অঙ্গ, তার 3টি অঙ্গের যে কাজকর্ম, সেই কাজকর্ম রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু আমরা ব্যাঘাত ঘটাচ্ছি। কিন্তু তর্ক বিতর্কটা আমি খুব ভালো অর্থে দেখি। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহরুর সাথে সম্পর্ক খুব ভালো ছিল, আপনি খুব ভালো করে জানেন। তারপরেও কিন্তু সে বলেছে রাষ্ট্রপতি ভারতের সংবিধানে লেখা নেই যে প্রধানমন্ত্রীর কথা শুনে চলতে হবে। এগুলো কিন্তু পাবলিক ফোরামে বলছেন, এখানে কিন্তু ব্যত্যয় ঘটেনি। আমি বলবো সংবিধান সংশোধন, বঙ্গবন্ধু থাকা অবস্থায় সংবিধানের যে 4টি সংশোধনী হয়েছে, প্রতিটি সংশোধনী রাষ্ট্রের প্রয়োজনে। 1, 2, 3 সংশোধনী হয়েছে যুদ্ধাপরাধের বিচার করার জন্য, নানান সংশোধনী এসেছে। আপনি রাষ্ট্রের সংশোধনী কিন্তু খারাপ কিছু না, কিন্তু আপনি কিভাবে সেটা ব্যবহার করছেন, প্রয়োগ করছেন। এই যে বলবেন তো 54 ধারা তো কথা যখন হয়েছিল, এরপরে তো 27 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, 21 বছর আর পরের 5 বছর কই, তারা কেউ তো বাতিল করেনি। আমি এই প্রেক্ষাপটের কথা বলছি। আমি শেষ করে আনছি যে আমাদের রাষ্ট্রের 3টি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নিয়ে আমরা যেন সবাই সতর্ক হয়ে কথা বলি। মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করবেন, এটাও কিন্তু জনগণ মেনে নেবে না। জনাব পারভেজ, আমরা একদম শেষ পর্যন্ত সংক্ষেপে যদি বলতেন, আমি একটি কথা দিয়ে বলতে চাই যে প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে সেটি আওয়ামী লীগ, এবং রুহুল কবির রিজভী সেটি কিন্তু অভিযোগ করেছেন সাংবাদিকদের কাছে। এটা কেন? এটা রোগ আছে, কিন্তু বিরোধী দলের একটা রোগ আছে, অভিযোগ নামা, রোগটার নাম। এই রোগটা করতেই থাকে সবসময়। এটা হচ্ছে যে আমরা ইদানিংকালে সাম্প্রতিককালে যে ঘটনা দেখলাম, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা থেকে শুরু করে দলের পার্টির সেক্রেটারি, সেতুমন্ত্রী, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মানে আর কাকে কোন প্রতীকে নিলে এখন ফোরাম পূর্ণ হবে, কেউ বাকি নেই কিন্তু চিফ জাস্টিসের সঙ্গে দেখা সাক্ষাৎ করা। এখন এটা কতটুকু রুলসের মধ্যে আছে, কতগুলি প্রোটোকলের মধ্যে আছে, কি আছে, আমি হয়তো ওই প্রসঙ্গে যাবো না এখন, যেহেতু সময় একেবারে শেষ। যেটা বলেছেন সেই কথাটি আসলে একটা আশঙ্কাজনক পর্যায়ে চলে এসছে। কারণ আজকে আমরা শুনেছি যে আগস্ট মাসে কিন্তু বেশি দিন বাকি নেই, 7-8 দিন আছে, আর এর মধ্যে শুনেছি এই মাসের পরে নাকি দুর্বার আন্দোলন গড়ে উঠবে চিফ জাস্টিসের বিরুদ্ধে। এবং আরেক মন্ত্রী আরেক কাঠি সরেশ বানিয়ে বলেছেন যে জানুয়ারি মাসে তো ওনার তো মেয়াদ শেষ, তারপরে কি করবে। মানে ভাবখানা এমন যে চিফ জাস্টিসের মেয়াদ শেষ হবে, সরকারের মধ্যে মেয়াদ সরকার থেকে নিযুক্ত ব্যক্তি আইনমন্ত্রীর কথা কথা বলে। এখন আমার কথাটি হচ্ছে যে অন্য যারা যেটা করছেন চিফ জাস্টিসের বিরুদ্ধে, এবং দাদা যে কথাগুলি এখন বললেন, এই কথাগুলি যদি আমরা এমন হতো যে এই কথাগুলি মানে শুনলে মনে হয় যে শব্দ আছে না, একই কথা শুনি আজ মন্থরার মুখে। মানে এত আইনের শাসনের প্রতি তাদের এত অগাধ ভালোবাসা, উচ্চ আদালতের রায়ের প্রতি চরম আস্থা, মুক্তিযুদ্ধের চেতনা সম্বন্ধ রাখার দৃঢ় প্রত্যয়, আজকে সেই সমস্ত কিছুর মাঝখানে স্বাধীনতা বিরোধী হয়ে গিয়েছেন চিফ জাস্টিস সমস্ত কিছুর মাঝে। আসলে আমাদের মনে হয় যে আজকে যে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন, বাক্যচয়ন, আস্ফলন যা আমরা দেখছি, এটা কোনোভাবেই কোন সুখকর না কোন রাষ্ট্রের জন্য। রুহুল কবির ভাই যে কথাটি বলেছেন, যথার্থভাবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে তারা সরকারের পলিসি মেকাররা যে ভাষায় তারা ডেলিভারি দিচ্ছেন, জেস্টার প্রদর্শন করছেন, সামনে মানববন্ধন দাবি করছেন, তাতে চলছে, এটা বলা খুবই কঠিন। আপনি পাটরি ভাই, আপনি যদি দেখেন সর্বশেষ যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে চিফ জাস্টিস তিনি 2, 3, 4, 5, 6, 7 আর্টিকেল 96 উনি এটা বাতিল করেছেন। অথচ এই বাতিলের ফলে তারা হলো কেন বলছি, এই 7 নম্বর ধারা বাতিলের পরে বিচারপতি অবসরে যাবে, সে অবসরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে একজন বিচারপতি আজীবন বিচারপতি থাকবে আমেরিকার মতন।
না দেখুন এটা আসলে যে কথা বলেছি 30 সেকেন্ড ঘটনা হচ্ছে কি যে এখানে আপনি বিচার একটা প্রতিষ্ঠানকে সব প্রতিষ্ঠান যে তিনটা প্রতিষ্ঠানের কথা যেটা বলছি আপনি নিয়োগ করার সময় আপনার লোক বিবেচনা করে আনছেন যোগ্য লোক যোগ্য দিচ্ছেন যার জন্য এই সমস্যাটা হচ্ছে তিনটা অর্গানের সাথে হারমোনি রক্ষা করতে নিজের লোক যদি হয় আজকে যোগ্য লোক যোগ্য জায়গা থাকতে আপনি কোন একটা প্রতিষ্ঠানের নাম্বার ওয়ান যে ব্যারিটে যে প্রথম হয়েছে একটা ইনস্টিটিউটের প্রধান আপনি পাবেন না তার মানে এটা কি আমরা বুঝতে পেরেছি এই সরকার যা দাঁড়িয়েছে আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে হচ্ছে সোনালিয়া আর যদি আপনারা বিরুদ্ধে বলেন তাহলে আপনি জঙ্গলে তিনজনকে অশেষ ধন্যবাদ আমরা ভবিষ্যতে আরো টকশোতে আলোচনা করবো এর বিস্তর আলোচনার সুযোগ রয়েছে সুপ্রিয় দর্শক সংবিধান বাংলাদেশের সংবিধান এটি কোনো দলের নয় সে বিষয়টি মাথায় রাখতে হবে আর দলের সাথে দলের যে বিভেদ মত পার্থক্য সে পার্থক্যে যেন জনমত কোনোভাবেই অগ্রাহ্য না হয় সে বিষয়টি আমাদের রাজনীতিবিদদের মনে রাখা দরকার তবে সংবিধান নিয়ে খুব বেশি কাদা ছোড়াছুড়ি হলে সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার সুযোগ থেকে যায় সে সুযোগ যেন অন্য কোনো পথের দিকে বাংলাদেশকে না নিয়ে যায় সে বিষয়টিও সজাগ দৃষ্টিতে সবাইকে মনে রাখতে হবে দর্শক জানিয়ে রাখেন এই টেলিভিশন পুরো প্রচার হয় সকাল 9টায় আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসএ টিভির সঙ্গেই থাকবেন